আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে অনার্স নিউ থার্ড ইয়ারের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো যে আমরা ভৌত রসায়ন 2 যে কোর্সটি আছে, এই কোর্সটির তাপগতিবিদ্যা যে অধ্যায়টি আছে অর্থাৎ থার্মোডাইনামিক্স অধ্যায়, এই অধ্যায়ের প্রথম দিকে কিছু টপিকস, যেহেতু অনার্স ফার্স্ট ইয়ারে রসায়ন ও শক্তি অধ্যায়ের সঙ্গে মিল পাওয়া যায়, সেই জন্য সেই টপিকসগুলো আমরা আলোচনা করিনি। আর হচ্ছে যে অংশটুকু আসলে অনার্স ফার্স্ট ইয়ার ছিল না রসায়ন শক্তি অধ্যায়, সেই অংশটুকু থেকে আমরা আলোচনা শুরু করেছি, অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, সেখান থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। গতদিন আমরা বা গত লেকচারে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানী তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, সে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা স্বতঃস্ফূর্ততা, স্পন্টানিয়েটি যেটা আছে, স্পন্টানিয়াস প্রসেস বা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা আসলে কি, সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি বিষয় হচ্ছে, আজকে তোমাদের ক্লাস জুম অ্যাপে নেওয়ার কথা ছিল লাইভে, তো সঙ্গত কারণে আমি নিতে পারিনি। যাই হোক, আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা বা আগামী লেকচার থেকে আমরা জুম অ্যাপে ক্লাস করব। তোমরা জুম অ্যাপ ইনস্টল করে নিও। যাই হোক, তাহলে আজকে আমাদের আলোচনার মেইন টপিকসে চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস প্রসেস। আমরা যখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম বা দেখছিলাম আমরা আলোচনা, সেখানে আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কি সেটি সম্পর্কে একটু ধারণা পেয়েছিলাম। সেটি হচ্ছে যে যে প্রক্রিয়াগুলো স্বাভাবিকভাবেই ঘটে থাকে অথবা যে প্রক্রিয়াগুলো ঘটানোর জন্য বাহ্যিক কোনো সাহায্যের প্রয়োজন হয় না, বাহ্যিক কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেই প্রক্রিয়াগুলোকে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলা হয়। আসলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার সবগুলোই কিন্তু যে বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না এমনটা না। কিছু কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয়ে থাকে। যেমন কোনো একটা বিক্রিয়া, মনে করো একমুখী বিক্রিয়া, কোনো একটা বিক্রিয়া ঘটবে। ধরো আমি যদি বলি যে হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে আমি হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো। হাইড্রোজেনের যদি বিক্রিয়া করি, তাহলে স্বাভাবিকভাবে এখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি হবে এবং এই প্রক্রিয়াটি কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তো এই প্রক্রিয়া ঘটানোর জন্য আমাকে কিন্তু নাইট্রোজেন বিক্রিয়ক এবং হাইড্রোজেন বিক্রিয়ককে পরস্পর সংস্পর্শে আনতে হয়েছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে আমি পরস্পর সংস্পর্শে আনার পর কিন্তু এই বিক্রিয়াটি ঘটেছে, এই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটি ঘটেছে। তার মানে আমি বাইরে থেকে যদি বা বাহ্যিক কোনো সাহায্য ছাড়া কিন্তু নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে পরস্পর সংস্পর্শে আনা সম্ভব না। অবশ্যই একজন ক্যারিয়ার ছিল, অবশ্যই একজন বাহক ছিল, বা একজন যে গবেষণা করছে সে গবেষক কিন্তু ছিল। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে পরস্পর সংস্পর্শে যদি আমি আনি, তবে কিন্তু সেই পরীক্ষাটি বা স্বতঃস্ফূর্ত পরীক্ষাটি ঘটবে। তার মানে সব স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যে বাহ্যিক সাহায্যের প্রয়োজন হবে না এমনটা কিন্তু নয়। ওকে, তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটি হচ্ছে যে যেসব প্রক্রিয়া স্বাভাবিকভাবে ঘটে থাকে সেই সব প্রক্রিয়াকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলি, অথবা বলতে পারি যে বাহ্যিক সাহায্য ছাড়াই যে প্রক্রিয়াগুলো চলতে থাকে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখন এখানে যদি আমরা সেই সংজ্ঞাটা দেখি, দেখো যে নির্দিষ্ট কিছু শর্তাধীনে যেসব প্রক্রিয়া নিজে থেকেই ঘটে ও কেবলমাত্র একটি নির্দিষ্ট দিকেই পরিচালিত হয় এবং যে প্রক্রিয়াগুলোর জন্য কোনো বাহ্যিক সাহায্যের প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলি। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা দেখলাম। এরপর কি আছে, যে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হওয়ার অর্থ এই নয় যে প্রক্রিয়াটি মুহূর্তের মধ্যে সম্পন্ন হবে। স্বতঃস্ফূর্তভাবে কথাটি দ্বারা কিন্তু বোঝানো হয় যে খুব দ্রুত মনে হয় ঘটছে। আসলে কিন্তু ব্যাপারটি এমন নয়। যে অনেক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো খুব ধীর গতিতে ঘটে, অনেক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো অনেক দ্রুত গতিতে ঘটে। যেমন আমরা যদি বলি যে মানুষের বেড়ে ওঠা, মানুষের জন্মগ্রহণ করার পর থেকে বেড়ে ওঠা আস্তে আস্তে, এটা কিন্তু একমুখী প্রক্রিয়া, অর্থাৎ এটা কিন্তু উভমুখী নয়, বা এটা কিন্তু পরাবর্ত নয়, অপরাবর্ত। অর্থাৎ মানুষ ধরো বড় হচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে আবার সে বড় থেকে যে আস্তে ছোট হয়ে যাবে, এমনটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ এটা কিন্তু একমুখী একটা প্রক্রিয়া। তো
তো এই একমুখী প্রক্রিয়াটা কিন্তু অনেক ধীর গতিতে ঘটে এবং এটা একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন আমরা যদি সোডিয়ামের সঙ্গে যদি পানি বিক্রিয়া করি তাহলে কিন্তু খুব ন্যানো সেকেন্ডের মধ্যে সেখানে আগুন ধরে যাবে। তাহলে এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, কিন্তু এটা কিন্তু অনেক দ্রুত গতি সম্পন্ন। তাহলে সব স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় যে দ্রুত গতি সম্পন্ন হবে বা মুহূর্তের মধ্যে ঘটবে এমনটা কিন্তু নয়। কিছু কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো একটু ধীর গতি সম্পন্ন আর কি। ওকে, তাহলে এরপর কি আছে যে এই সকল প্রক্রিয়া সম্পাদনের জন্য কোনো বাহ্যিক বলের প্রয়োজন হয় না এবং এরা একবার সম্মুখ দিকে সংঘটিত হলে আর পশ্চাৎ দিকে ঘটে না। এদেরকে ধনাত্মক বা প্রাকৃতিক প্রক্রিয়া বা একাভিমুখী প্রক্রিয়া বলা হয়। তাহলে যেসব প্রক্রিয়া সাধারণত একমুখী প্রক্রিয়া বা যেসব বিক্রিয়া একমুখী, সেগুলো একবার যদি শুরু হয় সেটা কিন্তু শুধু একবার একটা নির্দিষ্ট দিকেই অর্থাৎ সম্মুখ দিকেই সংঘটিত হবে, সেটা কিন্তু আর বিপরীত দিকে সংঘটিত হয়ে সাম্য অবস্থায় পৌঁছানো সম্ভব না। সেই জন্য এই প্রক্রিয়াগুলোকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলি। তাহলে এটা মনে থাকবে আমাদের যে সাম্য অবস্থা পৌঁছার আগ পর্যন্ত কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আর কি। ওকে, এরপর যে কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত ঘটবে কিনা তা ওই প্রক্রিয়ার নিট এন্ট্রপি পরিবর্তন দ্বারা নির্ণীত হতে পারে। এন্ট্রপি টার্মটা হয়তো অবশ্যই তোমরা শুনেছো। এন্ট্রপি যেটাকে ডিএস বা ডেল্টা এস অথবা শুধুমাত্র এস দ্বারা প্রকাশ করা হয়। এন্ট্রপি হচ্ছে কোনো একটি প্রক্রিয়ার বিশৃঙ্খলার পরিমাপক, অর্থাৎ কোনো একটা প্রক্রিয়ার যে কণাগুলো আছে, যে উপাদানগুলো আছে, সেগুলো কতটা বেশি বিশৃঙ্খল বা কতটা বেশি গতিশীল, সেটা যে প্যারামিটার দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় এন্ট্রপি। তাহলে কোনো একটি প্রক্রিয়া আসলে স্বতঃস্ফূর্ত হবে কিনা সেটা সেই প্রক্রিয়ার নিট এন্ট্রপি পরিবর্তন দ্বারা নির্ণীত হতে পারে। যদি কোনো প্রক্রিয়ার এন্ট্রপি মান বৃদ্ধি পায়, যদি কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি মান বৃদ্ধি পায় বা বিশৃঙ্খলা যদি বৃদ্ধি পায় কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে, বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া মানে সেই প্রক্রিয়ার যে অণুগুলো আছে বা কণাগুলো আছে তাদের গতিশীলতা যদি বৃদ্ধি পায়, তবে সেই প্রক্রিয়া সাধারণত স্বতঃস্ফূর্ত হয়ে থাকে। ওকে, তাহলে যদি সিস্টেমের এবং তার পরিবেশের নিট এন্ট্রপি বৃদ্ধি পায় তবে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। তার অর্থ হচ্ছে যে ডেল্টা এস অথবা ডিএস এর মান যদি ধনাত্মক হয়, ধনাত্মক যদি পাওয়া যায়, তাহলে সেই প্রক্রিয়াগুলো সাধারণত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু সব ক্ষেত্রে এই কথাটি সত্য নয় যে বিশৃঙ্খলার পরিমাণ বাড়তে থাকলেই যে স্বতঃস্ফূর্ত হবে আর বিশৃঙ্খলার পরিমাণ না বাড়লে যে স্বতঃস্ফূর্ত হবে না, এটাও কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। যেমন আমরা যদি বলি যে পানি যখন বরফ অবস্থায় থাকে, H2 যখন বরফ অবস্থা থাকে, কঠিন অবস্থা থাকে, তখন কিন্তু তাদের অণুগুলো যা আছে সেই অণুগুলোর মধ্যে কিন্তু আন্তঃনাবিক আকর্ষণ শক্তি বেশি থাকে। ফলে আন্তঃনাবিক আকর্ষণ শক্তি বেশি থাকে, ফলে তারা পরস্পর খুব কাছাকাছি থাকে, অর্থাৎ অণুগুলো পরস্পরের সঙ্গে পরস্পরের খুব নিকটে থাকে। তো এখানে কিন্তু পরস্পর খুব নিকটে থাকলে বা আন্তঃনাবিক আকর্ষণ শক্তি বেশি হওয়ার ফলে কিন্তু তাদের মধ্যে কিন্তু অতটা বেশি বিশৃঙ্খলা নেই বা কণাগুলো কিন্তু অতটা বেশি গতিশীল না। কিন্তু যদি আমরা বলি যে এই পানিকে, বরফকে যদি আমরা কক্ষ তাপমাত্রা স্বাভাবিকভাবে রেখে দেই, স্বাভাবিক কোনো একটা তাপমাত্রার চাপে যদি রেখে দিই কোনো খোলা জায়গায়, তাহলে কিন্তু বরফ আপনা আপনি গলতে থাকবে। যদি গলতে থাকে তাহলে বরফ গলে পানি যখন হবে, পানিতে কিন্তু বা তরল অবস্থায় কিন্তু পানির কণাগুলো পরস্পর থেকে কিন্তু একটু হলেও দূরে থাকে, অর্থাৎ তাদের গতিশীলতা বৃদ্ধি পায় বা বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। তার মানে বরফ থেকে পানিতে, তরল পানিতে পরিণত হয়, এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কারণ কি, বরফের চেয়ে তরল পানিতে কণাগুলোর বিশৃঙ্খলা বেশি বা ডেল্টা এস এর মান ধনাত্মক, অর্থাৎ স্বতঃস্ফূর্ত। কিন্তু পানি যখন বরফ হবে, তরল পানি যখন বরফে পরিণত হবে, তখন কিন্তু বিশৃঙ্খলা কমে যায়। কারণ তরল পানি যখন বরফ হয়ে যায়, বরফে কিন্তু কণাগুলোর গতিশীলতা অতটা থাকে না। তাই বলে যে পানি বরফ হবে না এমনটা কিন্তু না। শীত প্রধান দেশে কিন্তু তরল পানি কিন্তু আপনা আপনি বরফ হয়ে যাচ্ছে। তার মানে এটাও কিন্তু সম্ভব, এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তরল পানি যদি আপনা আপনি বরফে পরিণত হয়, এটা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খলা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ ডেল্টা এস এর মান কিন্তু ঋণাত্মক হচ্ছে। তার মানে হচ্ছে যেটা বোঝাচ্ছে যে একমুখী প্রক্রিয়াও স্বতঃস্ফূর্ত হবে। পাশাপাশি যদি কোনো একটা সিস্টেমে বিশৃঙ্খলা বা এন্ট্রপি মান বৃদ্ধি পায়, নিট এন্ট্রপি মান,
তবে সেটা স্বতঃস্ফূর্ত হতে পারে। আবার যদি এন্ট্রপির মান কমতেও থাকে বা বিশৃঙ্খলার পরিমাণ যদি কমতেও থাকে, সেক্ষেত্রেও এন্ট্রপি মান স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে। আবার অনেক স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো অনেক ধীর গতিতে ঘটতে পারে, আবার কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে অনেক দ্রুত গতিতে ঘটতে পারে। ওকে, এখন দেখো যে যেসব বিষয়ের উপর কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ভর করে। আচ্ছা, 1 নম্বর ফ্যাক্টরটা কি, যে সিস্টেমের নিজস্ব শক্তি হ্রাসের মাধ্যমে স্থায়িত্ব লাভের প্রবণতা। সিস্টেমের নিজস্ব শক্তি হ্রাসের মাধ্যমে স্থায়িত্ব লাভের প্রবণতা। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো সিস্টেমের নিজস্ব শক্তি হ্রাসের মাধ্যমে স্থায়িত্ব লাভ। তার মানে এখানে কিন্তু কথা দ্বারা বোঝা যাচ্ছে যে কোনো একটি সিস্টেমে যদি শক্তি হ্রাস পায় বা শক্তি যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটি স্থায়িত্ব লাভ করে বা স্টেবিলিটি অর্জন করে। এখানে সে কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। আসলে এটি কিভাবে, আমরা কিন্তু যেমন সাধারণত বলি যে বিভিন্ন ধরনের যে বন্ধনগুলো গঠিত হয়, সেই বন্ধনগুলো গঠনের সময় যদি সেই মৌলগুলো যখন ইলেকট্রনের আদান প্রদান করে বা ইলেকট্রন শেয়ার ঘটায়, তখন কিন্তু তারা যদি ইলেকট্রনের আদান প্রদান করে অথবা শেয়ার করে যদি নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে পারে, তাহলে আমরা বলি যে তার একটা স্থিতিশীল ইলেকট্রন কাঠামো হয়ে গেল, অর্থাৎ সেই স্থিতিশীলতা লাভ করলো। একইভাবে কোনো একটা প্রক্রিয়ার শক্তি যদি কম হয় বা কোনো একটা প্রক্রিয়ার স্থিতি শক্তি যেটি বা অন্তর্নিহিত শক্তি যেটি ডেল্টা ইর মান যেটি, সেটি যদি হ্রাস পায়, তাহলে কিন্তু সেই প্রক্রিয়াটি স্থায়িত্ব লাভ করে। কিভাবে, আমরা যদি বলি যে হচ্ছে ধরো হচ্ছে একজন মানুষ, সে ধরো হচ্ছে সুস্থ সবল একজন মানুষ, তাহলে তার দ্বারা যতটা না বেশি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা সম্ভব, একজন ওই মানুষটি যদি অসুস্থ হয়ে যায় বা দেখা যায় গেল যে শয্যাশায়ী, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দ্বারা অতটা বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করা সম্ভব নয়। তাহলে আমরা যদি এভাবেই চিন্তা করি, তাহলে কিন্তু যে শয্যাশায়ী হয়ে আছে তার ক্ষেত্রে কিন্তু সে বেশি স্থিতিশীল অবস্থায় আছে, অর্থাৎ তার ভিতরকার শক্তিটা কম, অর্থাৎ সে বেশি স্থিতিশীল হয়ে আছে বা তার ক্ষেত্রে স্টেবিলিটিটা বেশি। তার মানে এ থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সিস্টেমের যদি নিজস্ব শক্তি হ্রাস পায়, তাহলে সেই সিস্টেমটা স্থায়িত্ব লাভ করতে পারে। তাহলে কোনো একটা সিস্টেম যদি স্থায়িত্ব লাভের জন্য নিজস্ব শক্তি হ্রাস করতে থাকে, তাহলে সেই প্রক্রিয়াটি চলছে বোঝা যাবে। তাহলে এরকম যদি ঘটে কোনো একটা প্রক্রিয়াতে, যে সেই প্রক্রিয়ায় সিস্টেমের বা সেই প্রক্রিয়াটির নিজস্ব শক্তিটা হ্রাস পাচ্ছে, তাহলে সেই প্রক্রিয়াটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা কিভাবে সম্ভব, যেমন এখানে বিক্রিয়াটি দেখলে আমরা বুঝতে পারবো। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন এখানে বলা হয়েছে যে ক নাম্বার ইয়েতে কি বলা হয়েছে, যে পর্বতের গাত্র বেয়ে বরফ গলা পানি উপর থেকে নিচে নেমে আসার সময় স্থিতিশক্তি ক্রমশ কমতে থাকে এবং শেষ পর্যন্ত নদীতে বা সমুদ্রে মিশে যাওয়ার ফলে ওই পানির স্থিতিশক্তি সম্পূর্ণরূপে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তার মানে কোনো একটা পর্বতের উপরে যদি আমরা এরকম একটা পর্বত চিন্তা করি, কোনো একটা পর্বতের উপরে যে পানিটি থাকবে, সেই পানি কিন্তু ওই পর্বতের যে ভূপৃষ্ঠ আছে, সেই ভূপৃষ্ঠ বা ভূমি আছে, তার সাপেক্ষে কিন্তু এই পর্বতের উপরে যে পানি আছে তার স্থিতিশক্তি কিন্তু অনেক বেশি। কারণ আমরা স্থিতিশক্তি হিসাব করি কীভাবে, mgh দ্বারা। তাহলে যেহেতু প্রসঙ্গ কাঠামো বা ভূপৃষ্ঠের সাপেক্ষে এইচ অনেক বেশি আছে, তার মানে পর্বতের উপরে যে পানি আছে, পর্বতের উপরে যে বরফ আছে এবং সেই বরফ গলা যে পানি আছে, সেই পানি কিন্তু স্থিতিশক্তি আছে অনেক বেশি। তার মানে এই বরফ গলা পানি যখন পড়তে থাকবে, তাহলে স্থিতিশক্তি আস্তে আস্তে গতিশক্তিতে পরিণত হতে থাকবে এবং একটা সময় যখন সে ভূপৃষ্ঠে পড়ে আস্তে আস্তে সে নদীতে বা সমুদ্রে মিশে যাবে, তাহলে কিন্তু তার স্থিতিশক্তির মান হ্রাস পেয়ে গেল। তাহলে এই ঘটনাটা কিন্তু ঘটছে, বরফ গলা পানি কিন্তু উপর থেকে নিচে দিয়ে পড়ছে, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এবং স্বতঃস্ফূর্ত কেন, কারণ এই ক্ষেত্রে তার স্থিতিশক্তি, তার মধ্যে শক্তিটি জমা ছিল বা অন্তর্নিহিত শক্তিটি কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা সিস্টেমে যদি অন্তর্নিহিত শক্তি যদি হ্রাস পেতে থাকে, তাহলে সেই সিস্টেমটি স্থায়িত্ব লাভ করে, পাশাপাশি সেই সিস্টেমটি স্বতঃস্ফূর্ত হয় বা সেই সিস্টেমটি স্বতঃস্ফূর্তভাবে ঘটতে থাকে। ওকে, এরপর আমরা 2 নম্বর উদাহরণে কি আছে, যে উচ্চ তাপমাত্রা বিশিষ্ট বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট বস্তুতে তাপের প্রবাহ ঘটে, ফলে প্রথমোক্ত বস্তুটির অন্তর্নিহিত শক্তি হ্রাস পায়। আমরা জানি যে যদি আমরা দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু যদি পরস্পর সংস্পর্শে আনি, তাহলে সাধারণত উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে তাপের সরবরাহ ঘটতে থাকে। তাহলে যে বস্তুটি তাপ হারাচ্ছে, সে বস্তুটি কিন্তু যে শক্তি, অন্তর্নিহিত শক্তি, সেটি কিন্তু কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে এই যে তাপের প্রবাহটা ঘটছে, তাপের প্রবাহ ঘটা মানে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আর স্বতঃস্ফূর্ততা কখন থাকছে, যখন সিস্টেমের শক্তিটা হ্রাস পাচ্ছে। তাহলে আমরা এই যে দুটি উদাহরণ আছে, দুটি উদাহরণ থেকে বুঝতে পারলাম
যে যদি কোনো একটি সিস্টেমের নিজস্ব শক্তি বা অন্তর্নিহিত শক্তি হ্রাস পেতে থাকে তাহলে সেই সিস্টেমটি স্বতঃস্ফূর্ত হয়, বা কোনো একটা সিস্টেম যদি স্থায়িত্ব লাভের আশায় ঘুরতে থাকে তাহলে সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হয়। ওকে, তারপর সাধারণত তাপোৎপাদী প্রক্রিয়া যেগুলো আছে, তাপোৎপাদী প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কারণ তাপোৎপাদী প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বিক্রিয়কের মধ্যবর্তী শক্তির পরিমাণ কিন্তু কমে যায়। যেমন এই যে কার্বন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, কার্বন ডাইঅক্সাইড তৈরির পাশাপাশি আমরা পেয়েছি 393.5 কিলোজুল পরিমাণ শক্তি। তাহলে কার্বন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, পাশাপাশি তার সঙ্গে আমরা এক্সট্রা কতটুকু শক্তি পেয়েছি? 393.5 কিলোজুল, এবং এই প্রক্রিয়াটি একটি তাপোৎপাদী প্রক্রিয়া। এই ক্ষেত্রে এই যে এক্সট্রা যে আমরা শক্তিটা পেয়েছি কার্বন ডাইঅক্সাইড গঠিত হওয়ার পরে, এই শক্তিটি কিন্তু কার্বন এবং অক্সিজেনের মধ্যে জমা ছিল। কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে শক্তিটি জমা ছিল সেই শক্তিটি নষ্ট হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, পাশাপাশি এই শক্তিটা আলাদাভাবে আমরা পেয়েছি, যেটা রাসায়নিক শক্তি ছিল সেটা তাপ শক্তি হিসেবে আমরা পেয়েছি। তাহলে এখানে কার্বন এবং অক্সিজেনের এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটির ক্ষেত্রে কিন্তু অন্তর্নিহিত শক্তি হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে বা স্থায়িত্ব লাভ হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। যেহেতু এই প্রক্রিয়াটি ঘটছে এবং এক্ষেত্রে যেহেতু অন্তর্নিহিত শক্তি হ্রাস পাচ্ছে, তাহলে অবশ্যই এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রক্রিয়াগুলো তাপোৎপাদী, অর্থাৎ যে প্রক্রিয়াগুলোতে বিক্রিয়কের শক্তি হ্রাস পেতে থাকে সেই প্রক্রিয়াগুলোই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে তাপোৎপাদী প্রক্রিয়াগুলো সাধারণত স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয়। এখন কথা হচ্ছে যে সব শুধু তাপোৎপাদী বিক্রিয়ায় যে স্বতঃস্ফূর্ত হবে এমনটা কিন্তু নয়। কারণ হচ্ছে আমরা যদি কোনো একটা ধরো কিছু পরিমাণ চিনি যদি আমরা পানির মধ্যে মিক্সড করি, তাহলে কিন্তু সেই চিনিগুলো কিন্তু আপনা আপনি গলে যাবে, দ্রবীভূত হয়ে যাবে পানির মধ্যে। তো এই পানিতে যখন দ্রবীভূত হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তার মানে এটা কিন্তু একটি তাপহারী প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটি কিন্তু ঘটছে, চিনি কিন্তু আপনা আপনি পানির মধ্যে দ্রবীভূত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও প্রক্রিয়াটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটছে। তার মানে যে সব তাপোৎপাদী যে শুধুমাত্র স্বতঃস্ফূর্ত তাপহারীগুলো হবে না এমনটা কিন্তু নয়, কিছু কিছু তাপহারী প্রক্রিয়া আছে যেগুলো স্বতঃস্ফূর্ত। আচ্ছা, তাহলে একটা ফ্যাক্টর আমরা দেখলাম যে সিস্টেমের নিজস্ব শক্তি হ্রাসের মাধ্যমে স্থায়িত্ব লাভের প্রবণতা থাকলে সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হয়। এরপর হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ও সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধির প্রবণতা। এই যেটা আমরা একটু আগেই দেখেছি যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ডেল্টা এস এর মান বা ডিএস এর মান যদি ধনাত্মক হয়, যদি কোনো সিস্টেমের নিট এন্ট্রপির পরিবর্তন যদি ধনাত্মক হয় বা বৃদ্ধি পায়, তাহলে সাধারণত সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হয়। কারণ আমরা যদি বলি যে দুটি বিক্রিয়ককে আমরা পরস্পর সংস্পর্শে আনবো, তাহলে কিন্তু বিক্রিয়কগুলোর মধ্যে কিন্তু সংঘর্ষ ঘটবে, গতিশীল হবে, একটার সঙ্গে ধাক্কা লাগবে। তাহলে এই যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ কী কারণে হচ্ছে? বিশৃঙ্খলার কারণে। তাহলে এই বিশৃঙ্খলার কারণে কিন্তু সেই বিক্রিয়াটি ঘটছে। যতক্ষণ পর্যন্ত না বিক্রিয়ক কণাগুলো পরস্পর সংস্পর্শে আসবে বা সংঘর্ষ ঘটবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিক্রিয়াই ঘটবে না। তাহলে বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে তখনই যদি বিক্রিয়কগুলোর মধ্যে গতিশীলতা বৃদ্ধি পায় বা সংঘর্ষ ঘটে, অর্থাৎ তাদের মধ্যে যদি বিশৃঙ্খলা হওয়ার প্রবণতা যদি বৃদ্ধি পায়, তবে কিন্তু সেই বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হবে বা সে প্রক্রিয়াটি ঘটবে। তাহলে সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পেতে থাকলে আমরা বুঝবো সেই সিস্টেমটি স্বতঃস্ফূর্ত হবে। ওকে, এরপর এখানে কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো একটু তোমরা রিডিং পড়ে নিবে, রিডিং পড়লে আশা করি যে বুঝতে পারবে। এরপর হচ্ছে বিশৃঙ্খলা মাত্রা হ্রাস পায় এরূপ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আমরা একটু আগে যেটা দেখলাম যে যদি বিশৃঙ্খলার পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত ঘটে থাকে। তার মানে সব ক্ষেত্রেই যে এমনটা হবে এমন তা নয়, যে কিছু কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলো বিশৃঙ্খলা হ্রাস পায়, তারপরেও সেই স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ঘটতে থাকে। যেমন আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম যে আমরা যদি শীত প্রধান দেশের দিকে তাকাই, তাহলে কিন্তু সেখানে পানি জমে কিন্তু বরফ হচ্ছে, পানি জমে যদি বরফ হতে থাকে তাহলে কিন্তু বিশৃঙ্খলা হ্রাস পাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু প্রক্রিয়াটি ঘটছে। তাহলে কিছু কিছু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া আছে যেগুলোর ক্ষেত্রে বিশৃঙ্খলার মাত্রা হ্রাস পায়। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে প্রকৃত চালক বা
চালক বল বা ড্রাইভিং ফোর্সটা কি, আসলে কোনো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যে ঘটছে এক্ষেত্রে চালিকা শক্তিটা কি। কারণ আমরা বলছি যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ঘটার জন্য বাহ্যিক কোনো শক্তির প্রয়োজন হয় না, তাহলে কোন শক্তি বলে বা কোন ড্রাইভিং ফোর্সে আসলে এটি ঘটছে সেটি আমাদের এখন আলোচনার বিষয়বস্তু। সেটা হচ্ছে যে যে অধিকাংশ স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় সিস্টেম নিম্নতর শক্তি সম্পন্ন অবস্থায় অর্থাৎ ডেল্টা এস মানে ঋণাত্মক অধিকতর বিশৃঙ্খলা অবস্থায় উপনীত হওয়ার প্রবণতা দেখায়। তার মানে ডেল্টা এস এইচ এর মান বা কোনো একটা বিক্রিয়া এনথালপির মান যদি ঋণাত্মক হয় এবং ডেল্টা এস এর মান কোনো একটা প্রক্রিয়ার বা বিশৃঙ্খলার পরিমাণ বা এন্ট্রপি পরিমাণ যদি ধনাত্মক হয়, তাহলে দেখা যায় সেই প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হয়। তাহলে এই দুটি বল হচ্ছে কোনো একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার প্রকৃত চালক বল বা ড্রাইভিং ফোর্স। এই দুই প্রকার প্রবণতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো এগুলো একে অপরের উপর নির্ভর করে না, এগুলো একই অভিমুখ বা বিপরীত অভিমুখে ক্রিয়া করতে পারে। আচ্ছা, তো এরপর কথা হচ্ছে যে কোন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ততা সম্পর্কে, কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা সম্পর্কে আমরা নিম্নলিখিত পূর্বাভাস দিতে পারি। অর্থাৎ কোনো একটা প্রক্রিয়াতে স্বতঃস্ফূর্ত ঘটবে তার সম্পর্কে পূর্বেই কিছু ধারণা দেওয়া যেতে পারে যে এই প্রক্রিয়াগুলোই সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। সে সম্পর্কে এখানে বাংলায় কিছু বলা আছে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই থার্মোডাইনামিক যে প্যারামিটারগুলো আছে ডেল্টা এস, ডেল্টা এইচ, ডেল্টা জি বা ডেল্টা ই, ডেল্টা টি, এই সব প্যারামিটার দ্বারা আমরা ভালোভাবে দেখব যে আসলে কোন প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে ঘটে। যেমন এখানে কিছু কথা বলা আছে, এগুলো বাংলা বলা আছে, এগুলোই গাণিতিকভাবে আমরা দেখব পরে ক্লাসে ইনশাল্লাহ। এখানে কি বলা হয়েছে যে কোনো প্রক্রিয়ার যদি সিস্টেমের শক্তির পরিবর্তন না ঘটে, শক্তির পরিবর্তন ঘটলো না, তাহলে ধরো ডেল্টা এস এর মান হচ্ছে জিরো, ডেল্টা এস এর মান জিরো, আমরা জানি ডেল্টা এস এর মান নেগেটিভ হলে সেটা স্বতঃস্ফূর্ত। কিন্তু কোনো প্রক্রিয়া যদি সিস্টেমের শক্তির পরিবর্তন না ঘটে কিন্তু সিস্টেমের মধ্যস্থ অণুপরমাণুগুলির বিশৃঙ্খলার মাত্রা বৃদ্ধি পায়, তবে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে। ডেল্টা এস এর মান জিরো কিন্তু ডেল্টা এস এর মান যদি ধনাত্মক হয় তবে সেই প্রক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত ঘটবে। এটা একটি পূর্বাভাস, পূর্বেই বলা যেতে পারে কোনো একটা প্রক্রিয়া সম্পর্কে। এবার কি বলা হয়েছে যে কোনো প্রক্রিয়ার যদি সিস্টেমের শক্তি পরিবর্তন না ঘটে কিন্তু সিস্টেমের মধ্যস্থ অণুপরমাণুগুলি বিশৃঙ্খলার মাত্রা হ্রাস পায়, তবে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ঘটবে না। তার মানে ডেল্টা এইচ এর মান যদি, এটা 2 নাম্বারই এটা ক্ষেত্রে আর কি, এটি গেল 1 নাম্বার, এটি পুরোটা 1 নাম্বারের জন্য, 1 নাম্বারের গাণিতিক এটা আর কি। 2 নাম্বারের ক্ষেত্রে ডেল্টা এস এর মান যদি জিরো হয় তো শক্তি পরিবর্তন ঘটছে না, পাশাপাশি ডেল্টা এইচ এর মান বা বিশৃঙ্খলার পরিমাপও যদি হ্রাস পায়, নেগেটিভ হয়, তবে সেই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। এরপর 3 নম্বর কি বলা হয়েছে যে কোনো প্রক্রিয়া যদি সিস্টেমের মধ্যস্থ অণুপরমাণুগুলি বিশৃঙ্খলার মাত্রা অপরিবর্তিত থাকে কিন্তু সিস্টেমের শক্তির পরিমাণ হ্রাস পায়, তবে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তার মানে ডেল্টা এস এর মান জিরো অপরিবর্তিত আছে, বিশৃঙ্খলার পরিমাপ, কিন্তু সিস্টেমের শক্তির পরিমাণ হ্রাস পাচ্ছে, তার মানে ডেল্টা এস এর মান নেগেটিভ হলে সেটি স্বতঃস্ফূর্ত হবে, নেগেটিভ হলে। 4 নম্বর কি বলা হয়েছে কোনো প্রক্রিয়া যদি সিস্টেমের মধ্যস্থ অণুপরমাণুগুলি বিশৃঙ্খলার মাত্রা অপরিবর্তিত থাকে, তার মানে ডেল্টা এস এর মান যদি জিরো হয় কিন্তু ডেল্টা এস এর মান যদি বৃদ্ধি পায়, সিস্টেমের শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাপ হারি হয়, সেক্ষেত্রে সেটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আচ্ছা, আর কি যে কোনো প্রক্রিয়া যদি সিস্টেমের শক্তি হ্রাস পায় এবং সিস্টেমের মধ্যস্থ অণুপরমাণুগুলি বিশৃঙ্খলার মাত্রা বৃদ্ধি পায়, তবে প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এটা তো আমরা 1 নাম্বারই দেখলাম, সেটা এখানে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এ হচ্ছে কোনো একটি প্রক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কি ঘটবে না তার সম্পর্কে পূর্বাভাস বা পূর্বে কিছু প্রেডিক্ট করা যেতে পারে। ওকে, তো এই যে কখন স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কখন ঘটবে না, বা ডেল্টা এস এর মান কি হলে কি হবে, ডেল্টা টির মান কি হলে স্বতঃস্ফূর্ত হবে, এইসব বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা জুম অ্যাপে ক্লাস নিব লাইভে। তোমরা সবাই জুম অ্যাপটা ইনস্টল করে নিও। ওকে, ধন্যবাদ সবাইকে।